নমস্কার। উত্তরবঙ্গ সংবাদের আয়োজনে এই শহরে একটি থিয়েটার, সামগ্রিক থিয়েটারের পরিবেশনায় শ্রীমতী গার্গী রায়চৌধুরী এসেছেন আমাদের এই শহরে, এবং তিনি যে পরিবেশনা নিয়ে এসেছেন তার সম্পর্কে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি উত্তরবঙ্গ সংবাদের বিভিন্ন লেখালেখি প্রচার ইত্যাদির মাধ্যমে। ইতিহাস থেকে তুলে নিয়ে আসা এক মানবীর কথা, তারা সুন্দরী। বাংলা নাটকের উন্মেষকালে অবিদ্যাপাড়ার যে সমস্ত সারস্বত প্রতিভারা বঙ্গরঙ্গমঞ্চকে আলোকিত করে গেছেন, তারা সুন্দরী তাদেরই মধ্যে অন্যতমা। এবং তারা সুন্দরীর অভিনয় প্রতিভা নিঃসন্দেহেই এমন একটা মাধুর্য এবং বিস্ময় যুগপৎ তৈরি করত যে কথিত আছে রামানুজম চরিত্রে তার অভিনয় দেখতে দেখতে স্বয়ং সারদা দেবী ধ্যানস্থ সমাধিস্থ হয়ে পড়েন, এবং যখন তার চৈতন্য ফেরে তখন তারা সুন্দরীকে জড়িয়ে ধরে তিনি আশীর্বাদ করেছিলেন এবং অনুমতি দিয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দ তাকে রামকৃষ্ণের ভাবধারায় দীক্ষিত করবেন। এসব ইতিহাস, কিন্তু মঞ্চে আমরা কি দেখব, কিভাবে দেখব এবং যার মাধ্যমে দেখব তার সঙ্গে একটু কথোপকথন দরকারি। তার কারণ হচ্ছে সরাসরি 19 শতকের ইতিহাসে দর্শককে নিয়ে গিয়ে ফেলা তার একটা মায়া জগৎ আছে, কিন্তু তার একটা বৌদ্ধিক প্রস্তাবনা বা তার যদি প্রস্তুতি থাকে সেক্ষেত্রে সম্ভবত দর্শক খানিকটা সুবিধে পেয়ে যান এই ইতিহাসের সঙ্গে, চরিত্রাভিনেত্রীর সঙ্গে এই নিরুপম আলাপের মাধ্যমে যা দেখতে যাচ্ছি তার সম্পর্কে একটি ছায়া ধারণা তৈরি করতে। আর সেই জন্যই গার্গীর সঙ্গে এইভাবে মুখোমুখি। গার্গী, স্বাগত। একটা সহজ জায়গা থেকে শুরু করি। ব্যাপারটা এইরকম যে ধরুন কলকাতা শহরে যে নাট্য চর্চা, তার একটা ব্যাপ্ত পরিসর আছে, তার একটা দর্শক মহল আছে, সেখানে সংযোগ ব্যবস্থা অনেক ভালো, ফলে দূর দূরান্ত থেকে মানুষ এসে থিয়েটার দেখে রাতে লোকাল ট্রেন ধরে মেট্রো ধরে ফিরে যেতে পারেন। কিন্তু আমাদের মতো প্রান্ত শহরগুলোতে বা এই বর্ধিষ্ণু শহরগুলোতে যেখানে এখনো দর্শকের একটা অভাব আছে, সেইখানে নাটকে স্টার কাস্ট, মানে আপনারা যারা পর্দার অভিনেতা অভিনেত্রী বা ছোট পর্দায় কাজ করছেন, তারা যে নাটকে অভিনয় করেন সেখানে ভিড় ব্যাপকভাবে এসে পড়ে এবং সে নাটকের বাণিজ্য বিস্তারিত হয়। আপনি মঞ্চ থেকে পর্দায় গেছেন, পর্দা থেকে আবার এই যে মঞ্চে প্রায় 8-9 বছরের একটা বিরতির পর এই যে ফিরে আসা, এই ফিরে আসাটা কি এই মার্কেটটার দিকে তাকিয়েই, নাকি এই বড় পর্দা থেকে মঞ্চে আসার পেছনে অন্য কোনো আগ্রহ, অন্য কোনো রহস্য, অন্য কোনো রস কাজ করছে? ভালোবাসা ছাড়া আর কিছু রসই কাজ করছে না, প্রথম কথা, এবং এটাই শেষ কথা। কারণ আমি বলি যে হ্যাঁ, আমি বরাবরই খুব শিকড়ের টান অনুভব করি। সেক্ষেত্রে আমার প্রথম অভিনয়ের পদক্ষেপ শুরু হয়, আমি এনএসডি পাস আউট, স্কলারশিপ পেয়েছিলাম, ন্যাশনাল স্কলারশিপ পেয়েছিলাম। তারপরে আমি বহুরূপীতে করি। তার আগেও নিজের মতন করে গান করতাম, নাচ করতাম। কোনো প্রথাগত শিক্ষা কিন্তু আমার গানেও নেই, নাচেও নেই, অভিনয়ও নেই। হ্যাঁ, আপনার মনে আছে তো ওই ক্ষীরদা বলেছিল যে সাঁতার শিখবি, কোনি বলেছিল আমি জানি। জানা শেখার মধ্যে পার্থক্য আছে। এই সময় এসে দাঁড়িয়ে মনে হয় শিখলে তো বেশ হতো, কিন্তু আমি নিজের আনন্দে করি। এই আনন্দে করাটাই আমার কিন্তু ফিরে আসেনি। আমি প্রত্যেকটা মাধ্যমে ছোটবেলা থেকে কাজ করতে চেয়েছি। আর আমার একটা খুব বাজে স্বভাব আছে, আপনাদের বলি, আমি খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই। মানে বোর হয়ে যাই মানে ধরুন কাজ করছি মানে আমার যে এই আপনাদের এখানে এসে এটা তারা সুন্দরীর 8 নম্বর শো হবে। এই 8 নম্বর শোতে মানে আমার যারা একদম কোর টিমে আছে প্রথম থেকে, তারা 2-1 জানি যে প্রত্যেকটা শোতে আমি চেঞ্জ করতে করতে যাই। আমার মনে হয় এই নতুন কিছু করি, এই নতুন কিছু করি। এই তাগিদ থেকেই, কেন মঞ্চ না আমাকে সাথ দেয়, মঞ্চ আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি, মঞ্চও ভালোবাসে। আমি তো অভিনয়ই ভালোবাসি। আমি সবসময় বলি জানেন তো যে আমি আরো ভালোভাবে বাঁচতে পারছি কারণ আমি অভিনয়টা করি। তো সেইখানে যখন মঞ্চ থেকে আমাকে প্রথম কাজে নিলেন ঋতুপর্ণ ঘোষ, 52 এপিসোডে ছোট পর্দায় প্রথম কাজ আমার। প্রথম ওই কাজ করতে করতে আমি দূরদর্শনের সংবাদ পাঠিকা
তারপরে বি হাই ট্রেডিশনের থিয়েটার করেছি আকাশবাণীতে। ইনফ্যাক্ট আমি যাত্রাও করেছি 2000 যা আমার জেলাগুলোকে চেনার জন্য। আমার ভালো লাগতো, আমি দেখতে চাইছিলাম ওই মাধ্যমটা কি। এবং এই যখন তারা সুন্দরী করলাম, আমি বুঝতে পারলাম যে কোনো ধনই ফেলা যায় না। আসলে আমরা যেটা অর্জন করি সেটা একমাত্র অর্জন করি অভিজ্ঞতা। ঠিক। এবং এইটাই আমাকে তারা সুন্দরী করে। মৌলিক, খুব অসাধারণ ভাবনা। আমি এখানে আপনাকে একটা প্রশ্ন জুড়ে দিতে চাইবো। ধরুন ফিল্ম মিডিয়ায় কাজ করছেন, মঞ্চে কাজ করছেন, যাত্রায় কাজ করছেন, এদের মানে করেছি 2008 এদের ভাষাগুলো তো আলাদা আলাদা। হ্যাঁ, মাত্রা আলাদা অবশ্যই। এইখানে আমার প্রশ্ন, ধরুন আপনি তো একজন প্রযোজিকা হিসেবেও এই স্ক্রিপ্টটাকে ফিল্ম মিডিয়াতে প্রডিউস করতে পারতেন এবং একক অভিনয় হিসেবে প্রডিউস করতে পারতেন, সেটা কখনো মনে হয়নি? একদমই মনে হয়নি, এখনো মনে হয় না। তার মানে আপনার মনে হচ্ছে স্ক্রিপ্টটি এক্সক্লুসিভলি থিয়েটারের জন্যই? প্রথম প্রেম কি ভোলা যায়? আচ্ছা, বেশ বেশ। মঞ্চ আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা। এবং একটা সময় আসে, আপনি নিশ্চয়ই মানে আমাকে সমর্থন করবেন, যে একটা সময় না মানুষ ফিরে ফিরে যেতে চায়, সেই আবার সেগুলোকে ছুঁতে চায়। ঠিক। সেই সার্কেলের মধ্যে আমি যাচ্ছি, আমি আবার সবকিছু একটু ছুঁয়ে ছুঁয়ে দেখতে চাই। কি আবার, খুব ভালো। এইখানে এবার তাহলে আমরা মূল নাটকের গল্পে যাই। মানে তবে এটাও আমি আপনাকে বলছি, তারা সুন্দরী তো বরাবরই খুব নেগলেক্টেড। মানে আমরা বলি না যে অতি ব্যবহারে তানপুরার তার ছিঁড়ে যায়, অব্যবহারেও তানপুরার তার ছিঁড়ে যায়। তারা সুন্দরী বড় অব্যবহৃত একটি চরিত্র, বড় নেগলেক্টেড একটি চরিত্র। এইরকম একজন ভার্সেটাইলিটি, এইরকম যার ভার্সেটাইল যে ছিলেন, নাচ করতেন, গান করতেন, বিরুদ্ধ গুণের অধিকারী ছিলেন এবং অসম্ভব দার্ঢ্য ছিল যার মধ্যে, পুরুষ শাসিত সমাজে তাই জন্যই বোধহয় এত নেগলেক্টেড ছিলেন। এই জায়গাটা আমাকে নাড়া দিয়েছিল। এই প্রশ্নটা যখন মানে নিজেই বলছেন, আমি আবার মানে ব্যক্তি গার্গী এবং তারা সুন্দরী এই দুয়ের ভেতরে একটা ব্রিজকে কানেক্ট করি, প্রশ্নটা করি। যদিও প্রশ্নের ক্রম বোধহয় একটু এলোমেলো হয়ে যাবে, তবু এই যে আন্ডার রেটিং একটা, এই আন্ডার রেটিং এর ক্রাইসিসে আপনি কি আপনার ইন্ডাস্ট্রিতে এবং এই মিডিয়াতে যেখানে আছেন সেখানে আপনি নিজে ফিল করেছেন? মনে হচ্ছে যে আপনার আরো কিছু ভালো জায়গা পাওয়ার কথা ছিল, আরো ভালো চরিত্র পাওয়ার কথা ছিল? আমার জীবনে আমি সেইটাই করেছি। আমার যা কিছু করেছি সব আমার খুব সচেতন সিদ্ধান্ত, ভীষণ সচেতন সিদ্ধান্ত। এবং আমি কখনোই মনে করি না যে আমি ওই চরিত্রটা করতে পারতাম, কারণ আমি মনে করি আমাদের যারা পরিচালক তারা বুদ্ধিমান পরিচালক, তারা মনে করেছেন ওই চরিত্রটা ওকেই মানাবে, তবেই তাকে নিয়েছেন। আমি কেন আমার নিজের মানুষগুলো যাদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে আর তারা আমার অ্যাকোয়েন্টেন্ট, তাদের আমি বুদ্ধিহীন ভাববো? তারা বুদ্ধিমান। এবং আমাকে যারা যে চরিত্র দিয়েছে বা আমি যে চরিত্রগুলো, আমি তো অনেক চরিত্র না করি না, আমার মনে হয় আমি চরিত্রটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যেটা করেছি সেটা মানুষকে ভালো, মানে মানুষটাকে ভালোবেসেছে। আমার তো জয় ওখানে। নিশ্চয়ই নিশ্চয়ই। এবার ধরুন গার্গী, আপনি যখন কাজ করতে যাচ্ছেন, এই কাজের পরিসরে ধরুন পুরুষ অভিনেতারা যে পরিমাণ মজুরি পান বা পারিশ্রমিক পান, সাম্মানিক পান, এখনো পর্যন্ত মহিলা অভিনেতারা বোধহয় সমতুল্য সারা পৃথিবীতেই সেটা থাকবে। এর সঙ্গেও মহিলাদের ধরুন কিছু হ্যারাসমেন্টের জায়গা থাকে, ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট সর্বত্রই আছে, আপনার ইন্ডাস্ট্রিতেও আছে। সেইখানে মানে তারা সুন্দরী চরিত্রের সঙ্গে কি আপনি কোথাও নিজেকে রিলেট করতে পারেন? এরকম কোনো অভিজ্ঞতা বা এরকম কোনো জায়গায় মনে হচ্ছে? আমার এরকম অভিজ্ঞতা হয়নি, কারণ আমি বরাবরই খুব শক্ত জমির ওপর দিয়ে হেঁটেছি, এখনো হাঁটি। যখন আমি শুরু করেছিলাম তখনও হেঁটেছি। এবং এটাতে আমার একটা মানে জানেও সেটা, এত বছর ধরে অভিনয় করছি তো। আসলে কি হয় জানেন, যে আমি কতটা চাইছি বা আমি কতটা পেতে পারি বা আমার সার্কেল বা বাউন্ডারিটা এটা, সেটা যদি আমি নিজের মতন করে সবাই বুঝে নেন বা আমি বুঝিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় না কোনো ক্রাইসিস হতে পারে। হ্যাঁ, আমি সেটাতে বিশ্বাস করি। এবং আমার কাছে সবচেয়ে, যেমন আপনি অধ্যাপক, আপনার ভাষা, আপনার শিক্ষা দেওয়ার যে গুণগত মান, সেটা যেমন আপনার অস্ত্র, আমার তো একটাই অস্ত্র, আমার অভিনয়। আজকে তারা সুন্দরী যারা পছন্দ করছেন, কলকাতা শহরে হই হই করছে, ভালো লাগছে তারা সুন্দরীকে, আমার জয় মনে করছি না। আমি মনে করি এটা আমার গোটা টিমের জয়, কারণ এটা একটা একক অভিনয়। লোকে একা আমাকে দেখছেন, মানুষ দেখছেন একা, কিন্তু আমার যে পুরো টিম নেপথ্যে যারা আছে, আমি তো মনে করি আমার জয় এখানে যে আমি একটা টিম তৈরি করলাম। আমি সেই দলের মানে আমি একটা টিম ওয়ার্ক তৈরি করতে পারছি।
ভালোবাসা দিয়ে, অর্থ দিয়ে, বকাঝকা দিয়ে, শাসন করে আমি যে এটা করতে পারছি, তাদের যে ভালোবাসাতে পারছি, আমার মনে হয় একজন অভিনেতা বা অভিনেত্রীর সবচেয়ে গুণগত মান সেখানেই সে রাজা হয়। কিন্তু গার্গী, যে কথাগুলো আপনার কাছ থেকে এই পর্যন্ত শুনলাম, কর্মক্ষেত্রে আপনি নিজেকে সামহাও ডিফিটেড মনে করছেন না, না, আন্ডাররেটেড মনে করছেন না, একদমই। তাহলে তারা সুন্দরীর সঙ্গে আপনি চরিত্র হিসাবে লিংক করছেন ঠিক কোন ইমোশনের জায়গা থেকে? কারণ অনেকে আছে এরকম নেগলেক্টেড, তাদের জন্য। আচ্ছা, অর্থাৎ সেখানে আর গার্গী রায়চৌধুরী নন, তিনি আর বড় ব্যাপ্তির পরিচয়ের জায়গা থেকে তারা সুন্দরীর সঙ্গে এসে মিলিত হচ্ছেন। শিল্পী হিসেবে তো আমার ওইটুকুনি দায়িত্ব। ঠিক ঠিক। আমার মাস্টারমশাই বলতেন যে তখন আমি জানি না, আমরা যখন বেড়ে উঠছি, এখন তো নানা রকম সুযোগ সুবিধার মধ্যে আমরা যাই, অনেকেই পান, যে দেখবেন বিভিন্ন পাড়ায় পাড়ায় না অহেতুক জল পড়ে যেত, টাইম কলের জল। আমার মাস্টারমশাই বলতেন যে পাড়ায় পাড়ায় গিয়ে জল অপচয় তো বন্ধ করতে পারবে না, তুমি বেরোতে গিয়ে যদি দেখো তোমার বাড়ির পাশের জলটা, তুমি সেই ট্যাপ কলটা বন্ধ করো, তোমার দায়িত্ব ওইটুকুনি। তুমি যেটা শেখালে, তোমাকে দেখে যদি আর 5 জন দেখে, যদি তারা শেখে, সেটা তোমার লাভ। আমি এত বছর ধরে অভিনয় করছি, যদি মানে কোনোটাই দাগ কাটতে না পারতাম, তাহলে তো আজকে তারা সুন্দরীও হতো না। ঠিক ঠিক, একেবারে। ধরুন উজ্জ্বল চট্টোপাধ্যায়, নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায় এই সময় কলকাতার রঙ্গমঞ্চের একজন খুব অথেন্টিক ড্রামাটর্জ, এবং উজ্জ্বলদার লেখা তথ্য এবং তত্ত্বে এত চমৎকার বুনট একটা ব্যাপার থাকে তার ভেতরে, খুব মানে সাহসী স্ক্রিপ্ট লিখেছেন উজ্জ্বলদা। আপনি তারা সুন্দরী করতে গিয়ে এই ফ্রম পেজ টু স্টেজ যে জার্নিটা, মানে ওই পাণ্ডুলিপি স্ক্রিপ্টটা আর মঞ্চের তারা সুন্দরী, এই হয়ে ওঠার ভেতরে চরিত্রায়নে কি কি ক্লু সংগ্রহ করেছেন, যেটা ধরুন মানে ঠিক স্ক্রিপ্টেও মেনশন করা ছিল না, আপনি যেটাকে নিজে গড়েছেন, সেই অভিজ্ঞতাটা, সেই জার্নিটা শুনবো। আমি যবে থেকে অভিনয় করছি, আমি তো অভিনয় কোনোদিন শিখিনি। আমার মনে হয় কিছু জিনিস শেখা যায় না, যত সময় যেতে থাকে। ওই যে বললাম অভিজ্ঞতা, অবজারভেশন, আমি খুব ভালো অবজারভেন্ট। আমি মানুষ দেখতে, মানুষের কাছ থেকে শিখতে পছন্দ করি। একটা কুকুরের চাহনি দেখেও আমি অনেক কিছু শিখি। এই যে অর্গ্যানিক যে ফিলিংটা আমি শিখি, একটা বাচ্চার রাগ, ওর অভিমান, ওর চোখটা দেখবেন, আমি শিখি, আমার ভালো লাগে ওগুলোকে অবজার্ভ করতে। সেখানে উজ্জ্বলদা যখন প্রথম পড়লেন, এটা যখন আমরা ঠিক করলাম, এটা ফার্স্ট আমাকে বলেছিলেন ব্রাত্য বসু, নটি বিনোদিনীর কথা হয়েছিল। তারপরে আমি বললাম যে না, নটি বিনোদিনী আমি করব না, বড় ব্যবহৃত, বড় চর্চিত। তার আগে আমি তারা সুন্দরী পড়েছি, কিন্তু খুব বেশি পড়া আমার ছিল না। ওরই একটি লেখা বই পড়ছিলাম তখন, আরো পড়েছি। বলে তারা সুন্দরী করবে? বললাম হ্যাঁ, এই শুরু। উজ্জ্বলদাকে লিখতে বলা হলো। বিশ্বাস করবেন না, আমরা ওটা 12 বার চেঞ্জ করেছি, কিন্তু যে খাঁচাটা উজ্জ্বলদা তৈরি করেছিলেন, যেদিন প্রথম পড়লেন, আমি ভিজুয়ালাইজ করতে পারলাম, আমি দেখতে পেলাম চরিত্রটাকে। আপনি বিশ্বাস করুন, সেই দিনই না তারা সুন্দরী কিভাবে বসবে, তার পোশাকটা কি হবে, কারণ আমাকে কন্টেম্পোরারি পোশাক বানাতে হবে। আমি দেখুন, পুরনো চাল ভাতে পারে, আজকে আপনাদের তোলাই পাঞ্জি চালটা এখানে একটা জাতীয় চাল হলো তো, কিন্তু আমরা কবে থেকে তো খাচ্ছি। হ্যাঁ, এই যে পুরনো জিনিসটাকে নতুন মোড়কে মানুষের সামনে আনা, তবেই তো তার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি হয়, তাই তো? আমি সেটাই করতে চেয়েছি, আমরা সেটাই করতে চেয়েছি। এবং উজ্জ্বলদা যখন প্রথম দিন পড়েছিলেন, আমার তখনই মনে হয়েছিল এই তারটা বড় সুন্দর করে বাঁধলেন উনি। এবং যদি স্ক্রিপ্ট ভালো হয়, দেখবেন বার্গম্যান বলেছিলেন না, একটা ভালো স্ক্রিপ্ট যদি ভালো কোনো শিল্পীর হাতে পড়ে, সেটা আউটস্ট্যান্ডিং হয়ে যায়। আমি বলছি না তাই, মানে আমি বলছি এইগুলো তো শিক্ষা, এই লাইনগুলো। এবং অভিনয়ের ধারাটা কি, অভিনয়ের ইন বিটুইন লাইন্সটাই তো অভিনয়। যেটা লেখা আছে সেটা তো লেখা আছে, কিন্তু যেটা লেখা নেই সেটা কি, সেটাই অভিনয়, সেটাই ভাব। ঠিক। এই যে 12 বার সংশোধনের কথা বলছেন, 12 বার স্ক্রিপ্টটিতে আপনারা পরিবর্তন এনেছেন, এই পরিবর্তনটা মানে প্রথম যখন স্ক্রিপ্টে লেখা হয়েছিল, সেই স্ক্রিপ্টে কি তারা সুন্দরী ঠিকঠাক ধরা পড়ছিলেন না, যে 12 বার তাকে পরিবর্তন করতে হলো? না, এই 12 বার পরিবর্তনটা কি জন্য করতে হয়? আমরা যখন প্রযোজনার স্বার্থে, হ্যাঁ,
আমরা যখন ফিল্মেও কাজ করি, কারণ একটা ড্রাফটে মানে কখনো ঠিক হয় না। তারা সুন্দরীকে গার্গী রায়চৌধুরীর মাপে নিয়ে আসা হলো, ব্যাপারটা কি না। তাই? গার্গী রায়চৌধুরীকে তারা সুন্দরীর মাপে নিয়ে তাহলে যাওয়া তো হলো। প্রথম স্ক্রিপ্টটাই মানে অনেক মান্যতা কিছু পাওয়া না, উচিত। যেটা হচ্ছে কি একজন নাট্যকার যখন লেখে, ধরুন অরণ্যের দিনরাত্রিতে হুম, সুনীল বাবু লিখেছিলেন ওটা ওরা ট্রেনে করে যাচ্ছে, হুম, 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 কিন্তু সত্যজিৎ বাবু কি করলেন, ওটাকে গাড়ি করলেন। কেন? বিকজ সিনেমাটিক লাইসেন্স কিছু Right, থাকে। ঠিক। মানুষ শুধু তো ব্যাকরণ হলে হয় না, হুম, হুম, শ্রুতি সুখকর হতে হয়, হুম, কর্ণ সুখকর হতে হয়, দৃষ্টি সুখকর হতে হয়। আমি একজন অভিনেত্রী হিসেবে যখন আমি স্টেজটাকে নিজের মতন করে একেবারে জলের মতো করে ফেলছি, আমি প্রত্যেকটা স্টেপ ভিজুয়ালাইজ করব, তবেই তো সেটা মানুষের কাছে যাবে। কেন মানুষের ভালো লাগছে, কেন মানুষ বলছেন তো দেখিসনি তারা সুন্দরী, হুম, হুম, কেন বলছে, কেন আমার টিমের প্রত্যেকটি ছেলে এসে বলছে দিদি আজকে উনি এটা বললেন। হুম, হুম, কারণ আমাদের আমি প্রত্যেকের কথা শুনি এবং যেটা নেওয়ার সেটা নিয়ে সেটার মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করি, এবং সেভাবেই আমরা তারা সুন্দরী করেছি। হুম, হুম, প্রথম ড্রাফট হয়েছে, রাত তো বলেছি এখানেই চেঞ্জটা করো, অভিনয়ের ধারাটা পাল্টেছে। সেকেন্ড ড্রাফট হয়েছে, আচ্ছা একটা মনোলগ দিলে ভালো হয়, এখানে শেষটা আমরা এভাবে করব। এটা করতে করতে হয়। আমার যে মিউজিক ডিরেক্টর প্রবুদ্ধ ব্যানার্জি, হুম, হুম, আমরা যারা এখানে কাজ করেছি, উজ্জ্বল চট্টোপাধ্যায় ছাড়া আমরা সব ফিল্মের লোক। হুম, কারণ আমি বলতে চেয়েছি এবার মঞ্চই বড় পর্দা। হুম, হুম, আমি এটা ইয়াং জেনারেশনকে বাঁধতে চেয়েছি, কারণ আপনাদের মতো মানুষ, আমাদের মতো, আমি কিছুটা, আপনি অনেকটা জানেন তারা সুন্দরীদের নিয়ে, হুম, হুম, কিন্তু ইয়াং জেনারেশন জানে না। হুম, হুম, আজকে আমার হল কলকাতা শহরের 60% ইয়াং জেনারেশন আসছে। কেন আসছে? হুম, হুম, আর শুধু যদি আমি স্ক্রিপ্টের দিকেই নজর দিতাম, লেখনির দিকেই নজর দিতাম, কেন আমি আমার কস্টিউম থেকে শুরু করে, আমার মেকআপ থেকে শুরু করে, আমার মিউজিক প্রবুদ্ধ ব্যানার্জি করলেন, হুম, হুম, তাহলে তো আমি থিয়েটারের কাউকে দিয়ে আমি মিউজিকটা করাতে পারতাম। right. একদম ফিল্মের মতো লাগতে হবে, যেটা মঞ্চে হবে। এইখানেই পরের প্রশ্নটা আমি রাখতে চাইছি। ধরুন তারা সুন্দরীকে নিয়ে যেটুকু আপনি বলছেন, একটা প্রজন্ম, মানে আমার আপনার প্রজন্ম হয়তো পড়াশোনা করেছে, খানিকটা জানে, আজকের প্রজন্ম জানেই না। কেন তারা জানি না, হর্ষই লাগাবো না, বাংলা আচ্ছা, শব্দে কম হর্ষইটা জানে। খারাপ, কম জানে। কম জানে, কম বেশ, জানে, হ্যাঁ। এগ্রিড। এবার বিষয়টা হচ্ছে, ধরুন এই মুহূর্তে আম দর্শক, সাধারণ পাঠক, সাধারণ দর্শক তারা সুন্দরী সম্পর্কে খুব বেশি উৎসুক, আগ্রহ নিয়ে শিখবেন, জানবেন এমনটাও নয়। হুম। তারা সুন্দরী সম্পর্কে তথ্য যে আমাদের কাছে বিস্তৃত, ইতিহাস যে খুব বেশি আলোকিত করে রেখেছে নেই তো। তারা সুন্দরীকে, নেই। তারা সুন্দরীর ছবিও নেই, 3-4টে ব্লার্ড খুব। রাইট। সেইখানে আপনি বলছেন যে এই যে প্রয়োগ করবার ক্ষেত্রে যখন আপনারা অন স্টেজ কাজ করছেন, সেই সময় বারবারই পরিবর্তনগুলো করছেন। এইখানে প্রশ্নটা এসে যাচ্ছে, লিবার্টি কে নিলেন, অভিনেত্রী না নির্দেশক বা যিনি থিয়েটারটি গড়ে তুললেন তিনি? আপনি তারা সুন্দরী করবার সময় কতটা লিবার্টি নিলেন এবং কিভাবে? পুরোটা নিয়েছি। কি আবার? আমি যদি কোনোদিন পরিচালক হই, আমি লিবার্টি দেব সেই অভিনেতা অভিনেত্রীকে যারা বুঝতে পারবো, যে যারা আমার স্ক্রিপ্টটাকে ঠিক মতো মূল্য দিতে পারবে। কেন আমি লিবার্টিতে বিশ্বাস করি। বেশ বেশ চমৎকার। কিন্তু এই যে একটু আগে আপনি বলছিলেন আপনার কাছে বিনোদনী করবার প্রস্তাব ছিল, কিন্তু আপনি নেননি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, জানেন, আপনি খেয়াল করবেন, আপনি একটা লিগাসির মধ্যে, মানে জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক পড়ছেন। তার কারণ তৃপ্তি মিত্র থেকে শুরু করে কেতকী দত্ত যখন মুক্তি করছেন, বা আপনার সমসাময়িককালেই সুদীপ্তা করছেন বিনোদনীর চরিত্রটা, একক নয়, একক নয়, আমি এককের কথা বলছি না, আমি বলছি আসলে ইতিহাসে অন্তরালে থেকে যাওয়া মানবী যারা বঙ্গ রঙ্গমঞ্চকে একসময় আলোকিত করেছেন, সেই সমস্ত মানবীদের আজকের অভিনেত্রীরা আবার অভিনয় করছেন। এটা একটা সিলসিলা, এটা একটা পরিক্রমার মতো করে, মানে তৃপ্তিদি থেকে শুরু করে আরো অনেকেই কাজটা করেছেন। কেতকী দত্তর কথা বললাম, মুক্তিতে করেছেন, জানে কলকাতা গওহর জানকে নিয়ে তৈরি হয়েছে, শাওলিদি করেছে। হ্যাঁ, এই যে পর্যায়ক্রমে আপনি এসে পৌঁছলেন, মানে এখন আপনার এই তারা সুন্দরীকে নিয়ে কাজটা, এটা কতটা ইতিহাসের প্রতি আপনার নিবেদন, আর কতটা একজন অভিনেত্রী হিসেবে আরেকজন অভিনেত্রীকে মূল্যায়ন করার, মানে সেই সময়ের দ্বিতীয়টা। বেশ, তার মানে আপনি সামাজিক দিক থেকে অনেক বেশি, ঐতিহাসিক গুরুত্বের চেয়ে সামাজিক দিক থেকে বিষয়টাকে দেখতে চাইছেন। সামাজিক দিকটাই তো আগে দেখতে হবে, ইতিহাস তারপরে আসবেই।
ইতিহাস আসবে, ইতিহাস অনুসরণ করবে, কিন্তু আমরা যদি ইতিহাসকে অনুসরণ করি, সমাজকে বাদ দিই, দুটো তো দুজনের পরিপূরক, তাই কি না? আমার তাই মনে হয়। আমরা তো মানে সমাজ বাদ দিয়ে যেমন ইতিহাস হয় না, ইতিহাস বাদ দিয়েও সমাজ হয় না, তাহলে লিগাসি শব্দটাই থাকতো না। ঠিক ঠিক। তাহলে আজকের সময়ের সামাজিক কোন কোন ক্রাইসিস গুলো আপনাকে তারা সুন্দরীর মতো চরিত্রকে আরেকবার মঞ্চে ফিরিয়ে আনার জন্য এত তাগিদ তৈরি করে দিল? প্রথম কথা, আমার মনে হয়েছে আমি খুব বায়োপিক পছন্দ করি। Right. আমি ফিল্মেও খুব বায়োপিক করেছি, আমি মহর্ষেতা দেবীর বায়োপিক করেছি, মহানন্দা। তো এত ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, আমি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছি। ইফিতেও গেছে, একমাত্র বাংলা ছবি গেছিল মহর্ষেতা দেবীর এই মহানন্দা। কিন্তু তার থেকেও আমার যেটা বড় মনে হয়েছে যে একজন মহিলা, মানে আমি কোনো ওই মানে নারীবাদী ওই থেকে বলছি না, কিন্তু মানুষ হিসেবে দেখছি যে তার দার্ঢ্যটা ভাবুন, তার লড়াইয়ের মানসিকতা ভাবুন। একটা পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে যে মহিলা বলছেন যে ছেলেদের থিয়েটারে মেয়েরা তো দাসী। আজকে যদি আপনি ভেবে দেখেন, নটি বিনোদিনীর জীবনে সত্যি দুজন স্টার ছিলেন। কে কে? এক গিরিশবাবু আর এক হচ্ছে রামকৃষ্ণ। হরি মন মজায় লুকালে কোথায়, অজ্ঞান হয়ে গেলেন উনি করতে করতে, ব্যাস ওই নটি বিনোদিনী না হলো। কিন্তু তারা সুন্দরী আপনি দেখুন, সে কিন্তু সেই অর্থে কিছুই পায়নি। ছোট বয়সে ওই ভালোবেসে ওইটাতে তার মানে তার স্খলন হলো, সে পড়ে গেল, তার কিন্তু আবার সে উঠে দাঁড়ালো। এই যে বারবার একজন মানুষ হিসেবে যে বারবার পড়ে যাচ্ছে আবার উঠে দাঁড়ানোর যে মানসিকতা, সেটাই তো আসল। আমাকে এটা টানে, এই ধরনের মানুষ আমাকে টানে মূলত সেই কারণে, মানে তাদের জীবনে চ্যালেঞ্জ পার্টটা। আজকে আমি আপনাকে বলছি, এই নটি বিনোদিনীকে নিয়েও খুব একটা চর্চা শুরু হয়নি প্রথম দিকে, যেই মাত্র থিয়েটার হলো সব এত হতে শুরু করলো, আবার তারা সুন্দরীকে নিয়েও হবে। এবং আমি সেই দিন মনে করব যে এইখানে আমার এবং আমার টিমের সেখানে সার্থকতা। মানে আপনি নিশ্চিত যে একটা ট্রেন্ড সেট হতে যাচ্ছে? আপনারা বলবেন সেটা। এইখানটাতে ধরুন মূলত বাংলা থিয়েটার কেন, শেক্সপিয়ারের থিয়েটারেও আমরা দেখেছি যে অভিনেত্রীদেরকে মঞ্চে নিয়ে আসার ব্যাপারে শেক্সপিয়ারেরও একটা কুসংস্কার ছিল। মানে মেয়েরা অভিনয় করবে এই বিষয়ে একটা আপত্তি তাঁদেরও ছিল, এবং যেই জন্য শেক্সপিয়ারের অধিকাংশ নাটকে মেয়ে চরিত্ররা প্রথমার্ধ পর্যন্ত পুরুষ, তারপর তারা ছদ্মবেশ খুলে মহিলা হিসেবে আত্মপ্রকাশ করেন। এবং তারা সুন্দরীরও জীবন যদি শুরু হয় ওই পুরুষ চরিত্রে, প্রথম বালক চরিত্রে অভিনয় করতে গিয়ে তার সূচনা। তো ফলে আজকে তো আপনারা অনেক বেশি একটা বিস্তৃত, অনেক উদার নবজাগরণ ঘটে যাওয়া বাংলার বুকে অভিনয় করছেন। এই ইতিহাসকে এই সংকটটাকে মেলানো সত্যি খুব সহজ নয়। আর সত্যি কথা বলতে কি, আইটি সেক্টরে যেখানে মূলত আমিও থাকি, সেখানে মানে ছেলে মেয়েরা, আমরাও কোয়েট স্কুলে পড়েছি, ছেলে মেয়েরা একসাথে যাচ্ছে, মানে গল্প করছে, সেইটা দেখলে এখনকার সামাজিক অবস্থান বোঝা যাবে না। তাহলে ওই যে আপনি বলছিলেন না, তাই জন্য সমাজ আমাকে টানে। ইতিহাস তো পরে, আগে তো সমাজ, যে সমাজে আমরা বাস করছি, সমসাময়িক সময়টা। তাহলে ওই সময়ের এই অবিশ্বাস্য সংস্কারগুলো আজকের সময়ের চশমা পড়ে, আজকের সময়ের দৃষ্টিতে যখন আমরা দেখছি, আজকের সামাজিকতার আয়নাতে যখন তাকে প্রতিফলিত করে দেখছি, এই দুজন মানুষের ভেতরে, মানে তারা সুন্দরী এবং অভিনেত্রী, আমি কেবলমাত্র আপনাদের অভিনেত্রী সত্তা ধরেই প্রশ্নটা করছি, আপনার ব্যক্তি সত্তাতেও সামাজিক সত্তাতেও যাচ্ছি না, কোথায় কানেক্ট করেন তারা সুন্দরীর সঙ্গে? তাহলে করি তো মানসিক জোর, অভিনেত্রী গার্গিত্ব একটা, সেই জোরটা লেগেছে। আমি অন্যান্য দিকে আমার অসুবিধে হয়নি, কিন্তু যে লড়াইটা ভেতরে ভেতরে হয়, আমাদের ভাবনা কিংবা দুর্ভাবনা সবই তো মন নিয়ে, মন তো খারাপ হয়। সেই যখন খারাপ হওয়ার সময়গুলোর লড়াই, সেই যখন একটা চরিত্র বা নিজেকে প্রমাণ করার তাগিদে যে লড়াই, প্রমাণ এখনো করে যাই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা শোয়ের আগে আমার নিজের কাছে নিজের প্রমাণ। কিন্তু সত্যিকারের প্রমাণ যেদিন একটা ইকোসিস্টেমের মধ্যে আমার জীবনটা চলতো, ড্রাইভারকে এই টাকাটা দেব, আজকের আমি তো তখনকার আমি নই, তখন তো অনেক কঠিন সময়। এই যে লড়াইটা, তারা সুন্দরী তো তাই, তার তো অবস্থানটা আরো, তারা সুন্দরীরাও তাই। এবং এই যে তার জীবনেও পুরুষ, হয়তো গার্গী সেই ক্রাইসিসগুলো
পার করতে হয়নি গার্গীকে, কিন্তু গার্গীর মতো অনেকেই তো হতে পারে। তা আমি নিজেরটা ভাববো না সমাজটা আগে ভাববো? তাহলে অভিনেত্রী হলাম কেন? আমার তো ওইটাই শক্তি, লেখকের পেনটা শক্তি, অভিনেতা অভিনেত্রীদের অভিনয়টাই শক্তি, সেটাই তো জোর। যার জন্য আপনি যখন বললেন না আপনার কখনো মনে হয় যে আপনার ইন্ডাস্ট্রিতে আপনি, হয় না, কেন হয় না আমি বলি, আমি তো খুব সচেতনভাবে আমার চরিত্রগুলো বেছেছি। আপনি কিন্তু, আমি যে কটা চরিত্র করেছি আপনি নাম বলতে পারবেন, কিন্তু অনেক চরিত্র করলে কি সব নাম বলতে পারতেন না। কিন্তু দেখুন আমি যে কটা চরিত্র করেছি এবং যে পরিচালকের সঙ্গে এখনো কাজ করছি, এখন আমার অনেক বেশি যারা ইয়াং অনেক ডিরেক্টরস আছেন যারা ভালো কাজ করছেন, তারা চাইছেন আমার সাথে কাজ করছে। আমার স্ক্রিপ্টটা ভালো লাগলেই করব। এখানে আসার আগেও আমি দুটো না বলে এসেছি। আমি যদি ভিজুয়ালাইজ না, হ্যাঁ আপনি বলবেন যে একটু কি বিলাসিতা নয়, না বলার বিলাসিতা, হ্যাঁ, কিন্তু আজকে যদি আমি বলি যে আমার বিলাসিতা সেটা আছে, প্রথম দিকে তো তা ছিল না, তখনও গার্গী এরকমই ছিল। ঠিক, আমি এটাই বলতে চাইছি। তারা সুন্দরী, কিন্তু তখন কিন্তু মনের জোরের লড়াইটা থাকতো। একেবারে সেটা খুব জরুরি। এই যে ধরুন তারা সুন্দরী থেকে গার্গী, এটা যদি একটা বৃত্ত ধরি, বৃত্তটা না, বৃত্ত এটা নয়। বৃত্ত তো সামনে আছে, বৃত্ত পরের বছর আমরা যে প্রোডাকশন করব, কি করব, আমার তো ভাবনা সেটা থেকে আমার আর এবং আমার টিমের শুরু হয়ে গেছে। তার একটু আভাস শোনা যায় না। আচ্ছা বেশ, ধরে দিচ্ছি সেটার কোনো রহস্য উন্মোচিত হলে অনেক বেশি বিস্ময় তৈরি হবে না, চিন্তা করবেন না, তখনও আমি এই উত্তরবঙ্গ সংবাদে আমন্ত্রণে আসবো। স্বাগত। শিলিগুড়ি সবসময় থিয়েটারের জন্য মুখিয়ে থাকে। আমাদের এখানে সত্যি কলকাতায় যে সমস্ত মঞ্চ সফল প্রযোজনা, তারা সবাই বলেন শিলিগুড়িতে একবার অভিনয় না করলে তারা তৃপ্তি পান না। আমার প্রশ্নটা একটা জায়গায়, ধরুন মানে তারা সুন্দরী থেকে গার্গী আবার মঞ্চে অভিনীত হবেন, স্বপ্ন দেখেন যে একদিন গার্গীর চরিত্রকে কেউ অভিনয় করবেন মঞ্চে? না, আমি নিজেকে অত মহান ভাবি না। মহানতার প্রশ্ন নয়, প্রশ্ন যে সামাজিক পরিস্থিতিতে আপনি অভিনেত্রী হিসেবে গার্গী তারা সুন্দরী হতে পারে, হঠাৎ করে গার্গীর চরিত্র, আমি ওরকম কিছু না। আমার মতো হাজার 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 মানুষ করছেন, একদম না, আমি নিজেকে নিয়ে অত ভাবি না। এই প্রশ্নটা এইখানে নয় যে তারা সুন্দরীর মতো হাজার হাজার ছিল না, গার্গীর মতো সময় বলবে, সময় বলবে, আসল তো সময়। আমার ধরেন না, আমরা হাইপোথেটিক্যালি প্রশ্নটা করছি, যদি মঞ্চে গার্গীকে নিয়ে অভিনয় হয়, সেক্ষেত্রে আপনি কি চাইবেন সেই চরিত্রে আপনার কি কি জিনিস রিফ্লেক্টেড হওয়া উচিত? আপনার অভিনেত্রী সত্তার কোন কোনগুলো, ব্যক্তি সত্তার কোন বিরুদ্ধ গুণ সহজে মেনে না নেওয়া? মিতালিও করতে পারে, আবার মেঘনাদ বধ রহস্যও করতে পারে, মহানন্দও করতে পারে, আবার হামিটুও করতে পারে। কিন্তু এটা তো সবটাই হলো মঞ্চের গার্গীকে নিয়ে, অভিনয় পর্দার গার্গী। আমি তো আমার অভিনয় সত্তাটাকেই দেখাতে চাই। আচ্ছা, মানে এটা কি এই কারণে যে গ্ল্যামারের দুনিয়ার মানুষেরা সততই নিজেদের ব্যক্তি জীবন বা ওই সংকটটাকে আড়ালে রেখে দেন? আপনি গর্বে বহু বচন বললেন, কিন্তু আমি একক বচনেই বলছি, আমি এরকমই। আমার খুব ছোট্ট একটা বৃত্ত আছে। আমি এই যে আমার থিয়েটার প্লাস, আমার যারা একদম কোর টিম, তারা আমার সাথে প্রথম দিন থেকে দু একজন রয়েছে, তাদের ভালোবাসা, তাদের প্রতি আমার দায়িত্ব, আমার বাড়ির লোক, আমি যে বিছানাটায় শুই, আমার যে বালিশটা, পারলে ওটা নিয়েও ফ্লাইটে আমি যাই। আমি ভীষণ হোমসিক, তাহলে আমি অনেক দিন আগে তো বাইরে গিয়েও কাজ করতে পারতাম। আমি এই যে বাড়ি থেকে শিলিগুড়িতে এসছি কদিনের জন্য, আমার একটু মন খারাপ করেছে। আমি এরকম না, আশা করছি কালকে শোয়ের পরে মন খারাপটা থাকবে না। না, একদমই নেই, এখনই নেই। এখনই কত ভালো লাগছে গল্প করতে। আমি তো বললাম যে আমি আপনাদের অফিসে গিয়ে ইন্টারভিউ দেবো, কোথাও আমি যে হোটেলে আছি সেখানে আমি দেবো না। আমি দেখতে চাই, আমি মানুষের সাথে মিশতে চাই। এই যে মানুষদের এক্সপ্রেশন, এই যে ভালো লাগা, এটাই তো আমার রসদ। এটা নিয়েই আমি আমার আবার অভিনয় জীবনটা আরেকটু বাড়াবো। আমি এবং যদি কোনোদিন সবসময় খুঁজে বেড়াই পরশ পাথরের মতো, জানেন তো, যদি কাউকে দেখি একটু ডেডিকেটেড আর অভিনয়টা সত্যি ভালোবাসতে হবে। ভালোবাসাটা না, মানে ওই প্যাশনটা থাকতে হবে, না হলে শুধু হয় না। ওই প্যাশনটা থাকলে বাদবাকিগুলো ঠিক, প্যাশন আর পরিশ্রমটা থাকলে না ঠিক হয়ে যায়, আমি দেখেছি, তখন আর কিচ্ছু অসুবিধা হয় না। ওইটা ইম্পর্টেন্ট, ওটাই চকমকি ঠোকার আসল, ওইটাই চকমকি ঠোকা, আগুনটা জ্বলবে। আপনি বলছিলেন আপনি স্বশিক্ষিত, মানে গান, নাচ, অভিনয় সবটাতেই। এই যে স্বশিক্ষাটা,
আর তারা সুন্দরী চরিত্র করতে এসে প্রবুদ্ধবাবুর সুর আরোপে এই দুটো জায়গাকে মানে কতটা আপনাকে নিজেকে কসরতে পড়তে হয়েছে, মানে চেষ্টাই করতে হয়েছে কতটা স্বতঃস্ফূর্ত? প্রবুদ্ধদা খুব শক্ত মাস্টারমশাই। বেশ। আমার তো পুরোটা মানে আপনি দেখলে বুঝবেন, মানে দেখবেন তো বটেই, মিউজিক গুলো ট্র্যাকে হচ্ছে, ইটস নট লাইভ মিউজিক। কারণ আমি চেয়েছি এইটাকে নিয়ে অনেক জায়গায় যেতে। আমি যদি লাইভ মিউজিশিয়ান নিয়ে যাই সব জায়গায় তাদেরকে আমি নিয়ে যেতে পারবো না, যার জন্য এটা কঠিন, এই সাধনাটা কঠিন ট্র্যাক। কিন্তু আমি বুঝি না, কুমারদা যখন বহুরূপীতে অভিনয় করি, কুমার রায় বলতেন এই পাগলিটা সহজ কঠিনের মানে বোঝে না। ভাগ্যিস বুঝিনি। প্রবুদ্ধদা বলতেন গার্গী, আর উনি খুব ইংরেজি ব্রিটিশ টাইপ আছেন, আই এম টেলিং ইউ দিস ইজ ভেরি টাফ, এরকম 3বার 4বার বলেছে, আমি শুনেছি। আচ্ছা বললাম শোনো কি করতে হবে বলো, আমি করছি, আমাকে ভয় দেখাবে না। তা আমি ওটা উনি কোলে মানে উনি সুরটা দিয়েছেন, বিশ্বাস করুন আমি আর প্রবুদ্ধদা এত সহজ একজন, মানে কঠিন কিন্তু বড্ড সহজ মাস্টারমশাই, যে তুমি গাও তো নিজের মতন। ওইখানে বসে বসে সুর করেছেন, গার্গী এটা করলাম, আমি এত আনন্দ পেয়েছি, আমার মনের এত আরাম হয়েছে এটা করতে গিয়ে। গানগুলো শিখে মিউজিক, এত চমৎকার মিউজিক। কারণ আমি প্রবুদ্ধদাকে ওটাই ব্রিফ করেছিলাম, প্রবুদ্ধদা আমি একদম চাই যে মানুষ যেন একটা ফিল্ম দেখছেন অথচ সেটা মঞ্চে দেখছেন। কারণ এখন থিয়েটারে তো ক্লোজ শট ব্যবহার হচ্ছে, এখন থিয়েটারটা অনেক এগিয়ে গেছে, এখন আর ওই কোনটা ব্রেক্ট কোনটা স্টানিস্লাভস্কি ডাজন্ট ম্যাটার, এখন মানুষকে কানেক্ট করতে হবে। আর আমি সব সময় এটা বিশ্বাস করি অভিনয়ের ক্ষেত্রে, যে ইউ হ্যাভ টু কানেক্ট ইউর অডিয়েন্স, তোমাকে সংযোগ স্থাপন করতে হবে, আর কিচ্ছু না। একবার যদি মানুষ বুঝতে পারে আরে এ তো আমারই, এই যে কথাটা বলছে গার্গী বা তারা সুন্দরী তো আমি বলছি, এই যে গানটা করছে এটা আমিও পারি, তবে আমি পাশ করবো, না হলে করবো না। ধরুন একক অভিনয়, তাতে কিছু অবয়বহীন চরিত্রের সঙ্গে আপনি কথা বলে যাচ্ছেন অনবরত, মঞ্চের এই শূন্যতা, মানে চরিত্র নেই, কেউ নেই আশেপাশে, কিন্তু আপনি সকলকে নিয়ে কাজ করছেন, এই ফর্ম অফ অ্যাক্টিংটাতে এই শূন্যতার সঙ্গে ডিল করাটা, এটা কতটা উপভোগ করেন? খুব উপভোগ করি। কেন, মানে আপনি কি এরকমই চেয়েছেন বরাবর? মানে আমরা যেমন ছোটবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরা, না আমি কোনোদিন করিনি, মানে আমি বলছি আমার দিদি ভাইয়ের, মানে আমার দিদি ভাইয়ের ছেলেমেয়েরা বা আমার দিদি ভাইয়ের আমি দেখেছি, ওই আপনি জানি না দেখেছেন কিনা, আমরা তো ছোটবেলায় অর্ধেক ডিম দেওয়া হতো আমাদের, আমি সেই সময় বেড়ে উঠি, কি নাই খাবি না পেট গরম করবো, আসলে তা নয়, মানে একটা বেলা দুটো বেলা সংস্থান হয়ে গেল, যে বাবা এবেলাও রাত্রে কি খাবো এই ব্যাপারটা হবে না, মানে মাদের সাধারণ বুদ্ধি আহা বড় প্রিয় আমার। তো আমরা পিট্টু খেলে খেলে বড় হয়েছি। আমি মানে গড়িয়াহাটে যেদিন একা গেছি সেদিন কি আনন্দ, পারমিশন পেয়েছি গড়িয়াহাটে 8টার পর বাড়ির বাইরে থাকা, এরকম একটা সহজ সমাজ ব্যবস্থার মধ্যে, একটা পারিবারিক পরিকাঠামোর মধ্যে আমি বড় হয়েছি। তো ন্যাচারালি কি যেন আপনি বললেন, আমি ছোটবেলায় কথা বলছিলাম, তো আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, কিন্তু আমি একা থাকতেও ভালোবাসি। আমার মানে একা মানে কিন্তু নিঃসঙ্গ নয়, স্বাভাবিক, কিন্তু একা থাকতে জানতে হয়, যেমন ভাবনা প্র্যাকটিস করতে হয়, একা থাকতে জানতে হয়। আমি একা থাকতে ভালোবাসি, আমার ভালো লাগে। আপনার এই একা থাকতে ভালোবাসাটাই কি একক অভিনয়ের কেমিস্ট্রি হিসেবে তুলে নিয়েছেন? ঠিক তা নয়, আমার কাছে সবসময় মনে হচ্ছে যে ফেস সাম চ্যালেঞ্জেস ইন ইয়োর লাইফ, রাইট, না হলে কিছু করার নেই, একটাই জীবন, ঠিক, একটাই জীবন। খুব গুরুত্বপূর্ণ কথা, মানে আপনার কমফোর্ট জোন থেকে আপনি নিজেকে ঠেলে বাইরে বার করে নিয়ে এসে, ঠেলে বার করেছি, সব সময় ঠেলে বার করেছি, মানে কোনো কিছু না বলতে জানা, নো মিন্স নো, এটা কিন্তু কমফোর্ট জোনের বাইরে গিয়েই বলতে হয়, যে না বাবা বলবো না, যদি এটা করলে আমাকে যদি একটা রিস্ক জোনের মধ্যে পড়তে হয়, আমি কোনোদিনই সেটা ভাবিনি, কোনোদিনই ভাবিনি। আজকে যারা বলেন গার্গী তো প্রিভিলেজড, কিন্তু গার্গী যখন কিচ্ছু ছিল না তখনও আমি এরকমই ছিলাম। আসলে এই থিয়েটারের এমন একটা মানে প্রবাদ আছে, বঙ্গরঙ্গমঞ্চে একবার যে গেছে রঙ্গমঞ্চ তাকে ছাড়েনি, এই আপনার ফিরে আসাটা বোধহয় সেই, না ফিরে আসা নয় গো, মানে আমি কিন্তু এর মধ্যেই ছিলাম,
কিন্তু আমি এই যে 9 বছর পর করলাম, আমার মাথায় ঘুরছিল। এখন এই যে আমার থিয়েটার প্লাস, এটাতে আমি ফিল্ম করতে পারি, আমি তাহলে অনেক কিছুই তো আমার করতে পারি এটাতে। তাহলে আমি কেন থিয়েটার করলাম? ওই যে বললাম যে একটা সার্কেলে না ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, সেই পুরনো ভালোবাসাগুলোকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, তাদের স্পর্শটা অনুভব করতে ইচ্ছা করে। আমি সেই জোনে আছি। হতেই পারে পরের বছর আমি অন্য কাউকে এই প্ল্যাটফর্মটা দিলাম, বললাম তাকে আমি তৈরি করছি। আমি তো খুঁজতে চাই, আমি তো ভালো অভিনেতা অভিনেত্রী, আমি তাকে ব্যাক করব, আমি তো চাই, পাচ্ছি না, কারণ আমি ফাঁকিবাজি নিতে পারি না। আমার মনে হয় যেটুকুনি করবো, যদি জুতো সেলাইও করি আমি, মানে সেটাই অভিনয়। যদি আমি ধরুন অভিনয় করতাম, মানে আমি ওভাবেই করি, আমার কাছে অভিনয়টা তাই। ধরুন এটা একটা অভিনয় করতে করতে একটা জিনিস মুছতে হবে, আমি যদি ওপর দিয়ে করি না, ওটা কিন্তু ক্যামেরা বুঝবে যে কে মিথ্যে কথা বলছে। আমি খুব না ইন্টারভিউ দেখি, জানেন তো, ইন্টারভিউতে মিথ্যে ধরা পড়ে যায়, পাকামি ধরা পড়ে যায়। তো অভিনয় করতে গিয়ে আমি কিন্তু ওটা মুছি, মুছতে মুছতেই অভিনয়টা করি, তবেই তো সেটা মানে সত্যি মনে হবে। আমার কাছে একক অভিনয়টাও তাই। আমি অমর দত্তকে ভিজুয়ালাইজ করি, আমি অপরেশ মুখার্জিকে ভিজুয়ালাইজ করি, আমি যে বিনোদিনীর হাত ধরে তারা সুন্দরী এসেছিল, আমি বিনোদিনীকে আমি অনুভব করি। অভিনয়টা তো তাই, যদি আমি অনুভব না করতে পারি তাহলে তো আমি কিছুই করতে পারবো না। আমার তা বলি কি এই যে খুনের দৃশ্যে খুন করে এসো, তার অনুভব করবে না। কিন্তু ওইটা আর কি। বাংলা সাহিত্য, হ্যাঁ, সিনেমা, থিয়েটার, আমরা যা করি, মানে অভিনেতারা যা করি, যে কাজটা করি, স্টোরি টেলিং, সিম্পলি গল্প বলছি। বাংলা সাহিত্যের গল্প বলার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা এত সমৃদ্ধ হয়ে গেছে, এত এগিয়ে গেছে। আপনার কি মনে হয় বাংলা সিনেমাতেও বা বাংলা নাটকেও স্টোরি টেলিংটা ততটা অগ্রগতি লাভ করেছে, সাহিত্যের সঙ্গে ততটাই পা মিলিয়ে চলতে পারছে? বরং আমি অন্যভাবে বলি, যদি সাহিত্য নির্ভর হয় কোনো সিনেমা, সেটা কিন্তু ক্লিক করবে। এটা খুব ভুল ধারণা। এই যে ওটিটি আমি খুব সচেতনভাবে করি না, কিন্তু আমার খুব যে ওটিটি গুলো সাহিত্য নির্ভর হয়েছে, দেখুন সেগুলো কিন্তু নাম করেছে, যার মধ্যে মাটির গন্ধ আছে। আমি বুঝি না কেন সবাই ভাবে খুব মডার্ন করতে হবে, মাটির গন্ধ থাকতেই হবে, তার মোড়কটা আলাদা হোক। মানে আমি অন্তত কোনোদিন কিছু করলে, যেমন তারা সুন্দরী করে আমি প্রমাণ করেছি, আমার প্রথম প্রোডাকশন তো এটা, মানে আমাদের প্রথম প্রোডাকশন, আমি তো ভারতীয় ঐতিহ্যকে ধরার চেষ্টা করেছি। আমি তো বিদেশি নাটক অ্যাডপ্টেশনে যাইনি। আমি অত্যন্ত গর্বিত আমি বাঙালি বলে, আমি মানে ভারতীয় বলে অবশ্যই, কিন্তু আমি অত্যন্ত গর্বিত আমি বাঙালি, আমি বাঙালিয়ানা রাখতে চাই। এই যে আপনি একটু আগে বলছিলেন আপনার বায়ো ড্রামা, বায়োপিক ইত্যাদি বিষয়, এই বিষয়গুলোর উপর আপনার নিজের একটা ব্যক্তি পছন্দ আছে। ভীষণ, আমি ভীষণ বায়োগ্রাফি পড়িও। একদমই সেটাই বলছি। ধরুন সাহিত্যের আকারে রচিত বায়োগ্রাফি, ফিল্মের আকারে তৈরি বায়োগ্রাফি এবং নাটকের বায়োগ্রাফি। আপনি ফিল্মে বায়োগ্রাফিতে কাজ করেছেন মহাশ্বেতাকে নিয়ে, থিয়েটারে এখানে এই বায়োগ্রাফিতে আপনি বায়োগ্রাফি পড়েওছেন, আপনি বলছেন আপনি প্রলিফিক রিডার হিসেবে বায়োগ্রাফি পড়েছেন। এই যে তিন রকম, মানে বায়োকে তৈরি করার ক্ষেত্রে তিনটে বিন্দু বা তিনটে ফর্ম, এই তিনটে ফর্মের ভেতরে মানে কানেক্টিভিটি তৈরি হয়। অফকোর্স হয়। সেটা আপনি কিভাবে করেন? মানে আপনার মেন্টাল মেকআপটা সেক্ষেত্রে কিভাবে তৈরি? একটা গল্প পড়তে পড়তে, একটা বায়োগ্রাফি পড়তে পড়তে কিভাবে মনে হয় যে এটা অভিনয় করতে পারবো? বোঝা যায়, জানেন তো, এটা না আমি ঠিক মানে কোনো ইয়ে নেই, এটা একটা রসায়ন, মানে কোনো না কোনো মানে ট্রিক্স নয়, কোনো ম্যাজিক নয়, মানে কোনো ইয়ে নেই। আমি বলছি যে এইটা করলে এইটা হবে তা নয়, মানে ভিজুয়ালাইজেশন। এই যেমন কথা বলছি, মানে আপনি হয়তো ভেতরে ভেতরে প্রশ্নগুলো তৈরি করে এসেছেন, কিন্তু আমি তো জানি না আপনার প্রশ্ন, কিন্তু আমি না খুব তৈরি প্রশ্নের উত্তর দিতে পারি না। মানে অনেকে বলে দিদি পাঠিয়ে দেবো প্রশ্নগুলো, আমি একদম পাঠাবে না। আমি সব সময় না মানে ঝর্ণার জলের মতো যেটা তীর তীর করে বয়ে যায়, আমার সেরকম ভাল লাগে আমার অভিনয়ের ক্ষেত্রে। আমি যেটা বই পড়তে পড়তে আমি যদি সেই চরিত্রটাকে দেখতে পাই, আমি বুঝবো এটা দর্শকও দেখতে পাবে। যেটা দেখতে পাই না
সেটা আজ পর্যন্ত আমি করিনি। আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ Right. করিনি, বিশ্বাস করুন। অর্থাৎ ওই যেটা বলছিলাম, স্টোরি টেলিং এর ক্ষেত্রে আপনি ভিজুয়াল অ্যাপিলটাকে আগে আইডেন্টিফাই করার চেষ্টা করেন। অ্যাবসলিউটলি, ভিজুয়াল মিডিয়াতে ভিজুয়াল আইডেন্টিটিটাই তো আগে, 70% ওটা। আপনাকে তাহলে ব্রাত্যবাবু যখন মনোলগের কথা বলছেন জুড়ে দিতে, তখন মনে হচ্ছে না যে ওখানে ভিজুয়ালিটি কমে গিয়ে মনোলগ মানেই তো কথা সর্বস্বতা চলে? মনোলগ মানে ইটস আ চ্যালেঞ্জ। রাত বসু আমাকে চ্যালেঞ্জের মধ্যে ফেললেন, আমি সেটাকে অ্যাকসেপ্ট করলাম। রাইট রাইট। কারণ আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পছন্দ করি। রাইট, তার একটা ভিজুয়াল ইন্টারপ্রিটেশন তৈরি করা যাবে। অ্যাবসলিউটলি। বাহ, কি বাত। খুব ভালো। আমরা বোধহয় আলোচনার নির্ধারিত সময়সীমার কাছাকাছি পৌঁছে গেছি। একটানা এতক্ষণ ধরে সময় কোথা দিয়ে চলে গেল গাড়ির সঙ্গে। না, আমার লক্ষ্যমাত্রা 1 ঘন্টা 18 মিনিট, কোনো অসুবিধা নেই। আপনি জানেন, এটা মজার কথা বলি, আমরা যখন মহানন্দা করি তখন রামপুরহাটে করছিলাম, এক্সট্রিম গরম, মানে আমার এখানে আমার টিমের খুব কোর মেম্বার অম্বরীশও তখন আমার সাথে ছিল ওখানে মহানন্দার সময়। মানে সে 40 ডিগ্রি প্রস্থেটিক মেকআপ করে ওই গরমে মানে গুড়ি 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 উঠে গেছে। আমার যে একটা তারা বলছে খারকিতে পাচ্ছি না, ভাববি না মাইন্ড ওভার বডি, ওটা নিয়ে ভাবলেই অসুবিধা হবে। পরে কাট টু, আমি কলকাতাতে ফিরেছি, আমরা একটা ইন্টারভিউ দিতে গেছি, খোলা মাঠে দোলের আগে আমরা প্রমোশনে বসেছি, সবাই বলছে এই গরম পাওয়া যাচ্ছে না, যে আমার কোনো গরমই লাগছে না, আমার তো লক্ষ্যমাত্রা 40 ডিগ্রি, আমার আর এটা গরম কি। তেমনি আমার লক্ষ্যমাত্রা তো 1 ঘন্টা 18 মিনিট, আমার কোনো 45 মিনিটে কিচ্ছু এসে যাবে না। ঠিক। যদি কখনো মফস্বল কোট আনকোট ডাকে এমন একটি শক্তিশালী চরিত্রে অভিনয়ের জন্য সময় বার করবেন, আসবেন? আসবো, কিন্তু থিয়েটার প্লাসকে ডাকতে হবে, কেন আমার দায়বদ্ধতা থিয়েটার প্লাসের আমার যে টিম কোর মেম্বার আছে, আমি তো তাদের দায়িত্ব নিয়েছি। আমাকে তো আগামী 5 বছর তাদের যদি আলোটা না দেখাই, আমি তাদের অলিখিত কথা দিয়েছি যে তোমাদের আমি সেই আলোটা দেখাবো, তাহলে আমি কি করে তাদের মাঝপথে ছেড়ে, আমি শুধুমাত্র অভিনেত্রী হিসেবে কোট আনকোট নাম করেছি বলে আমি তাদের ছেড়ে চলে যাব? না, আপনার থিয়েটার প্লাস নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। প্রশ্নটা হচ্ছে তাদের তো থিয়েটার প্লাসকে ডাকতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি। আমি সেটাই জানতে চাইছি, ধরুন মানে আমরা এতদাঞ্চল, আমরা কি কলকাতা থিয়েটার ব্যবস্থাপনার উপনিবেশই হয়ে থাকবো? মানে আপনারা ওখানে প্রোডাকশন তৈরি করবেন, আমাদের এখানে এসে শো করে যাবেন, আমাদের এখানকার রিসোর্সকে ব্যবহার করতে চাইবেন? কেন? এটাও তো হতে পারে যে সেখানকার মানুষগুলো এখানে এসে তৃপ্তি পাচ্ছে। আমি তৃপ্তির প্রশ্নটাতে মানে ডেফিনেটলি তৃপ্তি না পেলে আপনি আসবেনই বা কেন? তার একটা প্রাপ্তির জায়গা আছে, আমি সেটা বাদ আসছি না। আমার প্রশ্নটা হচ্ছে যে ধরুন এখানকার রিসোর্স, তাকে প্রমোট করার কখনো প্রয়োজনীয়তা বা দায় অনুভব করেছেন? সবাই কি করবে জানি না। যদি আমাকে কোনোদিন সেই জায়গা দিয়ে ডাকা হয়, আমি নিশ্চয়ই ভাববো। কথাটা এই কারণেই বললাম, ধরুন আপনি তারা সুন্দরীকে নিয়ে প্রোডাকশন তৈরি করবেন, আপনার মনে হলো যে উজ্জ্বল চট্টোপাধ্যায় স্ক্রিপ্টটি তৈরি করতে পারবেন। হ্যাঁ, কারণ উজ্জ্বল চট্টোপাধ্যায়ের লেখাটা আমার বরাবর খুব দমদাল, উনি খুব কমার্শিয়ালি লেখেন। উনি যে ডায়লগ গুলো করেন না, আমি দেখেছি আমার স্বল্প অভিজ্ঞতায়, আমার খুব কমার্শিয়াল লাগে উজ্জ্বল চট্টোপাধ্যায়। আমি ওই কমার্শিয়াল ওই ব্যাপারটা রাখতে চাই, কারণ আমি বিশ্বাস করি শুধু শিল্প দিয়েও হয় না, বাণিজ্য না থাকলে শিল্প হবে না, তেমনি ইতিহাস নির্ভর হলেই হবে না, সমাজ ব্যবস্থাও থাকতে হবে। আপনার ওই প্রশ্নের মাধবদার হরিমাধব মুখোপাধ্যায় সদ্য প্রয়াত হয়েছেন, পদ্মশ্রী পেয়েছেন। মাধবদার স্ক্রিপ্ট কখনো পড়েছেন? আমি জানি আপনি এই কথাটা বলবেন, আমি তাই জন্য বললাম আমি কোনো তুলনার মধ্যে যাচ্ছি না। না, তুলনা করাই উচিত না। হরিমাধব মুখোপাধ্যায় মানে প্রণম্য মানুষ, একদম। আমি যে পার্সপেক্টিভ থেকে প্রশ্নটা করছি, হ্যাঁ, জুনিয়র না, যে পার্সপেক্টিভ থেকে প্রশ্নটা করছি, মানে এই যে উত্তরবঙ্গের বা কলকাতা মহানগরের বাইরে যে বিরাট একটা থিয়েটারের বৃত্ত আছে, তার ভাষা, তার থিয়েটার দৃষ্টি, তার শিল্প দৃষ্টি, তার কিন্তু একটা নিজস্বতা আছে। কলকাতা তার মহানাগরিকতার কারণেই অনেক উপাদানকে সহজে জুটিয়ে ফেলে। কারেক্ট। আপনি চাইলেই যেভাবে আপনার দলটিকে তৈরি করে ফেলেছেন, বেস্ট রিসোর্সেসকে পিক অ্যান্ড চুজ করে নিতে হয়েছেন। আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে চেষ্টা করে যেতে হয় অনবরত সেরা জিনিসটা তৈরি করবার। ফলে আমাদের সংঘর্ষটা, মানে আমাদের স্ট্রাগলটা অনেক বেশি, অনেক শক্ত, অনেক জটিল। আপনাকে একটা কথা বলি, আপনার কথার মাঝখানেই বলছি, আমি পেরেছি, কারণ আমি আবারও বলছি, আমার কিছু মানে
কিছু কিছু আমি করতে পারি, সেই ক্ষমতাটা ঈশ্বর আমায় দিয়েছেন, আমি অর্জন করেছি। অনেকে আছেন কলকাতা শহরের মধ্যেও যারা পারেন না। আজকে আমার যে অর্থ দিয়ে আমি শুধু কস্টিউম করেছি বা আমি মিউজিক করেছি, সেটা দিয়ে একটা প্রোডাকশন হয়ে যায়। এটাই আপনাকে বলতে চাইছি আমি পেরেছি, সবাই কিন্তু, সুতরাং ওই তুলনাটা আসে না আমরা ওরা না। আমার মনে হয় না শিল্পের ক্ষেত্রে সেই তুলনা, বাট ইউ আর রাইট যে আপনার অনেক জায়গায় রিসোর্সেস কম, মানে সত্যি তো আজকে লেভেল লাগে, আমি ওখান থেকে ক্যারি করেছি, ওই লেভেলটা এখানে পাওয়া গেল না, হতেই পারে, এগুলো টেকনিক্যাল প্রবলেম, কিন্তু মানুষের ইচ্ছা, প্যাশন, লড়াই করার ক্ষমতা আমি বিশ্বাস করি না। আর হ্যাঁ, ডেফিনেটলি আমার কিছু রিসোর্স আছে, আমি সেইটা আমি খরচা করতে পারি। কলকাতা শহরে অনেকেই পারে না, কলকাতা শহরে অনেকে পারে না। আমি যে অর্থ ব্যয় করে সেট করেছি, যেটা দেখলেই বোঝা যায়, সেটা কলকাতা শহরে অনেকেই পারে না। আমি পেরেছি, তারা পারে না, কিন্তু আমি এটাই করব। আর তাই জন্যই আমার একটা ফিল্মের ব্যাকগ্রাউন্ড আছে। আমি তো থিয়েটার কর্মী নই, থিয়েটার কর্মী অনেক কষ্ট করে করেন, আমি যেভাবে যা করছি, কারণ আমি আমার ফিল্মের ব্যাকগ্রাউন্ড দিয়ে করছি, আমার যে এত বছরের কাজের সেই অর্থটা আমি এখানে ব্যয় করতে পেরেছি। সবাই সেটা পারে, শুধু অর্থ নয়, পরিচিতিটা তো বটেই। হ্যাঁ, দেখুন, পরিচিতি হয়েছে বলেই আমি ওই যে আপনার প্রথম প্রশ্নটা, যে হ্যাঁ তাহলে আমাকে দেখতে, আমার আজ পর্যন্ত বলতে নেই, মানে ঈশ্বর, আমাদের 7টা শোয়ের একটা শো ফল ফাঁকা যায়নি। মানে আমাদের শিবরাত্রির দিন, যেখানে আমরা ওইটা একটা ক্যান্সেল শো পেয়েছিলাম, কারণ যিনি নিয়েছিলেন তিনি ছেড়ে দিয়েছিলেন শিবরাত্রির দিন তাদের হাউস ফাঁকা যাবে। আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমি বললাম অম্বরীশকে যে নেই, আমরা করব হাউসফুল, এবং সত্যি হাউসফুল হলো। তাহলে সেটা তো কেউ, যারা আমার যে থিয়েটারের ব্যাকগ্রাউন্ড, তারা কিন্তু অনেকেই জানেন না, তারা জানেন আমার ফিল্মের, আচ্ছা গার্গী করছে, এটা আমাকে লাভ দিয়েছে। কিন্তু যারা অরুণ মুখোপাধ্যায়ের মতো মানুষ, মেঘনাদদার মতো মানুষ, আমাদের বিভাস চক্রবর্তী মনে মানুষ, তারা এসছেন, থিয়েটারের প্রচুর মানুষ এসছেন, এত ভালো রিভিউজ হয়েছে, যারা নিজেরা আমাকে বাইক দিয়েছেন, তারা তো মানে মানে অন্তরে বাহিরে থিয়েটার করি। আমি তো নিজেকে সেই জায়গাটায় রাখতে পারবো না, সেটা করলে আমার অহমিকা, সেটা আমার ভালো দেখাবে না। আমি মনে করি আমি একনিষ্ঠভাবে আমার যা কিছু রিসোর্সে যা অর্জন করেছি, সেটা দিয়ে আমার ভালোবাসার একটা জায়গা, আমার শিখরটাকে আমি ছুলাম, এখন নয়তো কখন, এইটুকুনি, আর কিছু না। কিন্তু গার্গী রায়চৌধুরী যখন তারা সুন্দরী করতে আসছেন, তার প্রাপ্তির জায়গাটা অনেকটা মানে ভরে আছে, জাতীয় পুরস্কার থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি সবটাই। এমনকি যে চরিত্রগুলোতে তিনি অভিনয় করেছেন, তিনি নিজে বেছে নিয়েছেন, নিজের প্রায়োরিটি অনুযায়ী সেইগুলো চরিত্রায়ন করেছেন, করেছেন না, এখনো করি। সেটাই, এতখানি সমৃদ্ধ একটা ভান্ডার নিয়ে গার্গী রায়চৌধুরী থিয়েটারে আজকের এই পর্যায়টাতে এলেন। যাদেরকে দেখানোর জন্য, আমার প্রথম প্রশ্নের উত্তর আপনি যেটা বলেছিলেন, আজকের প্রজন্ম যাদের জন্য এইভাবে এই সবাই, আমি মনে করি, ধরুন আমি এসে আপনাদের এই অফিসেই বলছিলাম, উত্তরবঙ্গ সংবাদের, যে এই যে পুরাতন এবং নতুনের যে মেলবন্ধন, যখনই আমি অফিসে পা রাখলাম, আমার একটা অদ্ভুত পজিটিভ ভাইবস এলো। আমি বললাম যে আপনারা যারা সিনিয়র আছেন, তাদের যে লেগেসি, তাদের শিক্ষাটাই, আমি তো আমার ঠাকুমাকে দেখে শিখেছি, আমি আমার মা বাবাকে দেখেছি, আমি আমার দিদি ভাইদের দেখেছি যারা আমার থেকে বড়, তাদের শিক্ষাটাই তো আমার শিক্ষা। এই মেলবন্ধনটা জরুরি, পুরাতন এবং প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন, তবেই একটা নতুন সভ্যতা। ঠিক ঠিক। তাহলে দর্শক আসলে যাদেরকে প্রত্যাশা করছি আমরা, ধরুন নতুন প্রজন্মের অনেকে আসুক, এই প্রযোজনা দেখুক, তারা সুন্দরীকে জানুক, আপনি চাইছেন, আমরাও চাইছি। হ্যাঁ, নিশ্চয়ই। এই নতুন প্রজন্মের একটা অংশ আবার যে কোনো কারণেই হোক আবার মঞ্চমুখী হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, কিন্তু কি ভালো। যদিও ওই আবার একটা তুলনা চলেই আসবে, আপনার ওখানে একটি নাট্য বিশ্ববিদ্যালয় আছে, যেখানে ওরা প্রথাগত থিয়েটারটা শিখতে পারে, চর্চায় আনতে পারে, সংযোগের অনেক সুবিধা রয়েছে। আমাদের এখানে তার অপ্রতুলতা সত্ত্বেও নতুন জেনারেশন আসছে আবার থিয়েটারে। তো এদের কাছে আপনার কি প্রত্যাশা, কি হতে পারে বাংলা থিয়েটার এরপর, কি আশা করবে বা কি স্বপ্ন দেখতে পারে? আপনি আপনার চোখ দিয়ে সেই স্বপ্নকে কিভাবে দেখেন? আমি সর্বান্তকরণে চাই ভালো অভিনেতা অভিনেত্রী তৈরি হোক,
অভিনয়টা অভিনয়, কখনো মঞ্চ, কখনো ছোট পর্দা, কখনো বড় পর্দা, কখনো বেতার, কিন্তু অভিনয়। প্রত্যেকটা মাধ্যম চ্যালেঞ্জিং। আমি চাই যে সবটা মুঠোফোন নয়, সবটা মস্তিষ্ক নয়, কিছুটা হৃদয়, দুটোই থাকুক। বাহ। বাঙালির ঘরে অভিনেত্রী জন্মায়, তারা মঞ্চে এসে পৌঁছয় না। না, নানান কারণ, নানান সংস্কার, নানান দ্বিধা, নানান সংশয়, নানান প্রতিকূলতায়। কিন্তু ঠেকা কাজ চালানোর জন্য তারা সুন্দরী মঞ্চে প্রথম সুযোগ পেয়েছিলেন। নির্ধারিত অভিনেত্রীর অনুপস্থিতিতে তাকে সুযোগ দিয়েছিলেন গিরিশচন্দ্র। আর তাকে যিনি আজ রূপায়িত করছেন, গার্গী, তিনি নিজের চরিত্র বেছে নেন নিজের পছন্দ অনুযায়ী। যে কোনো চরিত্রে তিনি অভিনয় করেন না। এই যে স্বাতন্ত্র্য তৈরি করতে পেরেছেন আজকের অভিনেত্রীরা, তার সোপান বেয়ে আগামীর প্রজন্মের কর্মীরা, অভিনেত্রীরা কতটুকু নিজেদের স্থান খুঁজে নেবে, ধ্রুবক খুঁজে নেবে, সেদিকে হয়তো সময়ের জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে। গার্গী, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা। খুব চমৎকার একটা সময় কাটালাম আমরা। উত্তরবঙ্গ সংবাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।